থেকে সংক্রমণের চতুর্থ পর্বেই বাংলাদেশ, শনাক্তের চেয়ে সুস্থ বেশি, কমেছে পরীক্ষা। মুরগি থেকে করোনা ছড়ায় না বলছেন বিশেষজ্ঞরা, গুজবে কান না দেওয়ার পরামর্শ। প্রকাশনা শিল্পে করোনার ধাক্কা, নেই ছাপাখানার খটখট আওয়াজ, নতুন বই প্রকাশ বন্ধ। এবং মধ্যাঞ্চলে বাড়ছে বন্যা, কমছে উত্তরে, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ প্রণাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছে আমি তাজনুন পাজামি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ এখন করোনার সংক্রমণের চতুর্থ পর্বে, প্রথম ঢেউ অতিক্রম করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। গত কয়েকদিনে শনাক্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা বাড়ছে, তবে কিটের সংকট এবং ফি আরোপে পরীক্ষার সংখ্যাও কমেছে বলে জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। সংক্রমণের 4 মাস পেরিয়েছে, আক্রান্তের সংখ্যা 2 লাখের কাছাকাছি, মৃত্যু 2500 ছাড়িয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা 80,000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে শনাক্তের চেয়ে সুস্থ মানুষের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত সুস্থ 1,08,725 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। করোনা পরীক্ষায় ল্যাবের সংখ্যা 80। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10 লাখের বেশি। যদিও গত কয়েকদিনে কমেছে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা। ফি আরোপের ফলে পরীক্ষার সংখ্যা কমেছে। কিটের সংখ্যা কমে গিয়েছিল, টেস্টে ফি আরোপ করা হয়েছে এবং যারা মৃদু লক্ষণযুক্ত তাদেরকে একবার টেস্ট করেই 14 দিন পরে তারা করোনা মুক্ত বলে সেই নতুন গাইডলাইন হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী। এসব কারণে টেস্টের সংখ্যা কমেছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই সংক্রমণের চতুর্থ পর্বে বাংলাদেশ। এই সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে সংক্রমণ বাড়তেই থাকবে বলে মনে করছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন সংক্রমণের প্রথম ঢেউটা আমরা অতিক্রম করছি, ঢেউ ধীরে ধীরে বাড়ছে, শুরু থেকে অনেক উঁচু হয়েছে এখন ঢেউ। আমরা যদি সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিই, এটা চলতেই থাকবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যু। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19 ডেডিকেটেড ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তারা। নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধা, স্কুল শিক্ষক এবং করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। 24 ঘন্টায় রংপুরে 2 চিকিৎসক, 2 পুলিশ সদস্য সহ 30 জনের করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 1415 জন। মেহেরপুরে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে পরিবারের সদস্য সহ সিরাজগঞ্জ পুলিশ সুপার ও নড়াইলের পুলিশ সুপার করোনা আক্রান্ত হয়েছেন। করোনা মহামারীর কঠিন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজবের ডালপালা মেলছে। মুরগি থেকে করোনা ছড়ায়, কয়েকদিন ধরেই গুজবটি ফেসবুকের নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মুরগি থেকে করোনা ছড়ায় না। করোনার এই সময়ে মাংস ও ডিম খাওয়ারই পরামর্শ দিলেন তারা। আর গুজবে কান না দেওয়ার আহ্বান প্রাণী সম্পদ মন্ত্রীর। বাকিরা জানাচ্ছেন জেইউ জুবায়ের। করোনার সাথে বিশ্ববাসীর লড়াই, বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ। এই অবস্থার মাঝেই করোনা নিয়েই রটছে গুজব। একদম শুরুতেই গুজব রটেছিল থানকুনি পাতা খেলে করোনা হয় না। এখন আবার নতুন গুজব, মুরগি থেকে করোনা ছড়ায়। এই গুজবটি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। গুজবে বিশ্বাস করে অনেকেই মুরগির মাংস খাওয়া বাদ দিয়ে দিচ্ছেন। এখন ডিমের বাজার 4 টাকা 20 পয়সা আমরা ডিম বিক্রি করতেছি। 6 টাকার উপর আমাদের খরচ পড়তেছে। প্রতি মাসে আমাদের 5 থেকে 7 লক্ষ টাকা প্রতি মাসে আমাদের এখানে ভর্তি করে দিয়ে হচ্ছে। লোক আসতে পারে নাই, মুরগি কিনতে পারে নাই, তার জন্য আমাদের বাল বাচ্চা খুব কষ্টতে আমরা আছি। এই অবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানালেন, তথ্যটি ভিত্তিহীন। এরকম গুজবে কান না দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। নানা রকম অপপ্রচার হচ্ছে, এই অপপ্রচারগুলো সত্য নয়। বাংলাদেশে উৎপাদিত পোলট্রি এবং ডেইরির মাংস যে কোনো মানুষই তার আমিষের চাহিদা মেটাবার জন্য খাবারের নিয়মিত তালিকায় রাখতে পারেন। কোনোভাবে কোনো সংশয়ের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ জানান, মুরগি থেকে করোনা ছড়ায় না, বরং
মুরগির মাংস ও ডিম পুষ্টি ঘাটতি পূরণ করে। গুজবের দেশ, সুযোগের দেশ, মানুষ অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো যা খুশি তাই বলে, যার কোনো সাইন্টিফিক কোনো ভিত্তি নাই। মুরগি থেকে, ডিম থেকে করোনা ছড়ানোর ঝুঁকি বলতে গেলে নাই। সুতরাং জনগণের জন্য অনুরোধ, আপনার অযথা এই মিডিয়াতে দেখে বা যে কোনো পত্রপত্রিক বা টেলিভিশন বা ধরেন যে ফেসবুক এসব দেখে বিভ্রান্ত হবেন না। আপনার মুরগি খেতে পারবেন, ডিমও খেতে। অবশ্য যে কোনো খাবার ভালো করে ধুয়ে সিদ্ধ করে খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। মুরগির মাংস যেটা আমরা খাবো ওটা পুষ্টি যোগান তো দিবেই, এটা যেন ভালো করে সুন্দরভাবে যেন আমরা সিদ্ধ করে নিই। এইটা হলো অর্ধ কাঁচা অর্ধ এইসব যেন না, এটা খুব জরুরি। ডিমের ব্যাপারেও একই কথা, ডিম যে কোনো ভাবে খেতে পারেন, তবে হাফ বয়েল করে যেটা খায় এটা না করে ভাজি করে খেলে ভালো হয়। যে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। করোনা কিন্তু ঝুঁকি ততটা। এদিকে প্রকাশনা শিল্পে করোনার ধাক্কা লেগেছে বেশ জোরে সোরে। নতুন বই প্রকাশ বন্ধ, ছাপাখানার খটখট আওয়াজও নেই। ঘর ভাড়া ও শ্রমিক কর্মচারীদের বেতন দিতে না পেরে বন্ধের পথে অনেক প্রকাশনা সংস্থা ও ছাপাখানা। কষ্টের দিন যাচ্ছে এই শিল্পের শ্রমিক কর্মচারীদেরও। করোনাকালে প্রকাশনা শিল্পের অবস্থা জানার চেষ্টা করছেন মোহাম্মদ নুরুন নবী। বাংলা বাজার সৃজনশীল ও পাঠ্য বইয়ের পাইকারি বাজার। করোনা সংকটে বদলে গেছে এখানকার নিত্যদিনের চিত্র। লেখক, প্রকাশক, ব্যবসায়ীদের ব্যস্ততা নেই, বেচাকেনাও ধস। 30 বছর ধরে বই ব্যবসায় এত নিম্নমানের বিক্রি দেখিনি। একই চিত্র নীলক্ষেতের বইয়ের মার্কেটেও। ব্যবসায়ীরা বলছেন অবস্থা যা দাঁড়িয়েছে তাতে দোকান টিকিয়ে রাখাই হয়ে উঠেছে দায়। যে পর্যন্ত ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলগুলো না খুলবে সে পর্যন্ত আমাদের পরিস্থিতি ভালো হওয়ার সমূহ সম্ভাবনা দেখছি না। যে নতুন করে পুঁজি যা আছে সব খাইতেই আছে, কিন্তু একটা বই যে দোকানে উঠাবো ওই ক্যাপাসিটি নেই। যে খাতা দেখেন, একটা বই বিক্রি করছি মাত্র। নিউ মার্কেটের দোকানিদেরও ক্রেতার অপেক্ষায় দিনভর বসে থাকা। বই বিক্রিতে ভাটা, তাই ছাপাখানাগুলোর অবস্থাও করুণ। আরামবাগ, ফকিরাপুল, পল্টন এলাকায় কম করে হলেও 2500 প্রেস আছে। বেশিরভাগেরই চাকা ঘুরছে না। শ্রমিকদের পাওনা মেটানো দূরে থাক, ঘর ভাড়া দিতেই পারছে না প্রেস মালিকরা। ঘর ভাড়া দিতে পারতেছে না। কোনো কোনো প্রেসের 3-4 মাসের ঘর ভাড়া বেঁধে গেছে, 2 মাস 3 মাসের বেতন জমে গেছে। দিনে দিনে সংকট বাড়ছে বলে জানান সৃজনশীল বইয়ের প্রকাশকরা। প্রকাশকের সংখ্যা যদি 1000 হয়, তাহলে অন্তত 10,000 পরিবার সরাসরি বই প্রকাশকের সাথে সম্পৃক্ত। বিক্রেতারও যদি আমি এর সাথে সম্পৃক্ত করি, তাহলে কিন্তু অন্তত 20 থেকে 25,000 পরিবার এই প্রকাশনার সাথে সম্পৃক্ত আছে। এবং করোনা নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি, যার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটাও করতে পারছি না। নতুন বই আমরা কবে থেকে ছাপা শুরু করতে পারবো সেটাও কিন্তু আমরা এখনো পরিকল্পনা করতে পারছি না। বইমেলার পর প্রকাশকদের বড় প্রকাশনার কাজগুলোই হয় মার্চ থেকে জুনের মধ্যে। এবার সব বন্ধ। আমরা মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসের কর্মচারীর বেতন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল এবং গত যে ঈদের যে বোনাস সেটা আমরা কর্মচারীদেরকে দিতে পারি নাই। এই অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখাই কঠিন বলে মনে করছেন মুদ্রণ শিল্প সমিতি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফিরেছে বন্যার দিকে। উত্তরাঞ্চলে বন্যায় নদ নদীর পানি কমছে, বাড়ছে মধ্যাঞ্চলে। বিভিন্ন স্থানে পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে, কোথাও আবার তীব্র হয়েছে ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় সময় ইসলামের রিপোর্ট। টাঙ্গাইলে প্লাবিত হয়েছে বিস্তৃত চরাঞ্চলের নির্মাঞ্চল। সদর উপজেলার আয়নাপুর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুয়াপুরের অর্জুনা ও গাবসারা ইউনিয়নের গ্রামগুলো। এছাড়া গোপালপুর, কালিহাতী, নাগরপুর ও সদর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে ঘরবাড়ি ও আবাদি জমি তলিয়ে গেছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা কবলিত 4 উপজেলার 28 ইউনিয়নের 1.5 লাখের বেশি পরিবার পানিবন্দী। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। একই সাথে জেলার অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নানা দুর্ভোগে দিশেহারা চৌহালি, শাহজাদপুর, বেলকুচি, সদর ও কাজীপুর উপজেলার 45টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। বন্যায় শুক্রবার থেকে শেরপুর, জামালপুর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুরাতন ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে শেরপুরের চরাঞ্চলে 7 ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
রাজবাড়ী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে পদ্মা তীরবর্তী নির্মাঞ্চল, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি। শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকার সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জাজিরার বিলাসপুর, কাজিয়ারচর ও ভেদরগঞ্জ উপজেলার দুলারচর, তারাবুনিয়া ও কাছিকাটার নিচু এলাকা প্লাবিত হয়েছে। নওগাঁয় সবকটি নদীর পানি কিছুটা কমেছে, তবে আত্রাই নদীর বাঁধের 6টি পয়েন্ট ও বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে আত্রাই, মান্দা ও রানীনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে উত্তরের জেলার লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে পানি কমলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন, দুর্গত এলাকায় কর্মসংকট দেখা দিয়েছে। সিলেট, সুনামগঞ্জেও কমেছে বন্যার পানি, সুরমার পানি কিছুটা কমলেও বেড়েছে হাওরের পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। করোনার প্রভাবে রাজশাহীর পশু হাটে ক্রেতা সংকট, অনলাইন মাধ্যম বেছে নিচ্ছেন খামার মালিকরা। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় ঈদ যাত্রায় জনসমাগম এড়িয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান তিনি। আপনারা জানেন, সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না। নমুনা পরীক্ষা আক্রান্তের সংখ্যা একদিন কমলে আবার পরদিন বাড়ছে। বিশেষজ্ঞগণ বলছেন, আসন্ন ঈদে সমাগম এড়ানো না গেলে সংক্রমণ উচ্চমাত্রায় পৌঁছে যাবে। সরকার গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় প্রত্যেককে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নার্সারি ব্যবসায় পুঁজি লাগে কম, পরিশ্রম ও একাগ্রতা যুক্ত হলে সাফল্য সুনিশ্চিত। তাই রাজধানীর বহু মানুষের জীবিকার অবলম্বন নার্সারি ব্যবসা। এই ব্যবসায়ও করোনার বিরূপ প্রভাব। এবছরের বৃক্ষমেলার আয়োজনও অনিশ্চয়তার দোলাচলে। বর্ষার সতেজ প্রকৃতিও চাঙ্গা করতে পারছে না বৃক্ষ বাণিজ্য। রাজধানীর বিভিন্ন নার্সারি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। ড্রামে ড্রামে লাগানো আম গাছের সারি, থোকায় থোকায় আম, শাখা নুয়ে আছে ফল ভারে। পাশেই লেবু গাছ, সবুজ স্বপ্নের মতো পাতা আর ফলের সম্ভার। রাজধানীর নার্সারিগুলোতে কি নেই? আমলকি, বাতাবি লেবু, জামরুল, লটকন সব গাছ আছে এসব খুদে বাগানে। মৌসুমের অমোঘ তাগিদে ফল ভরা সব গাছ। বর্ষাকাল নতুন গাছ রোপণের উৎকৃষ্ট সময়। নার্সারি মালিকরা বর্ষার অপেক্ষায় থাকেন বাড়তি লাভের আশায়। তারা নার্সারি সাজান ফল, ফুল, কাঠ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষরাজিতে। নার্সারি কেবল কিছু মানুষের জীবিকার অবলম্বন নয়, পরিবেশ রক্ষা, বায়ু দূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণে বহুমাত্রিক অবদানও রাখছে। করোনা মহামারীর কালে নার্সারিগুলোতে বেচাকিনা বন্ধ, তাই জীবনের গতিও স্লথ হয়ে আছে মালিকদের। অন্য সময় যেভাবে হয়েছে, করোনা চলাকালীন একটু ব্যবসা একটু কম হয়েছে। আগে খুব বেচাকিনি আছিল, অনেক বেশি বেচছি, অনেক বেশি চলছে, আর অন কম চলে, লাভ হচ্ছে না, মানে একটু লসের দিকে আছি আমরা। নিয়ম অনুযায়ী প্রতি বছর 5 জুন থেকে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়। স্বাস্থ্য ঝুঁকি থাকায় মেলার আয়োজন যৌক্তিক নয় বলে মনে করছে বন বিভাগ। কোভিড সিচুয়েশনের কারণে মেলাটা আমরা যৌক্তিক মনে করছি না করাটা। যারা গাছ ভালোবাসে তাদেরকে একটু কষ্ট করতে হবে, যে মেলা থেকে যিনি গাছটা কিনতেন উনি মেলা থেকে না কিনে ওনাকে একটু কষ্ট করে নার্সারিতে গিয়ে গাছটা সংগ্রহ করতে হবে। তবে রাজধানীর নার্সারিগুলোতে গাছে ভরা, কেউ চাইলেই সংগ্রহ করতে পারেন পছন্দের চারা গাছ। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের প্রভাবে রাজশাহীর পশুর হাটগুলোতে ক্রেতা সংকট। বিকল্প হিসেবে অনলাইন মাধ্যম বেছে নিয়েছেন খামার মালিকরা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গরু বেচাকেনাকে উৎসাহিত করছে প্রাণী সম্পদ বিভাগ। বলছে, অনলাইন হাট চালু থাকলে লোকসান থেকে রক্ষা পাবে খামারিরা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন বদনা জামান।
করোনা পরিস্থিতিতে রাজশাহীর সিটি হাটে অনেকটা আগেভাগেই কোরবানির পশু তুলেছেন খামার মালিক ও ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি সহ নানা কড়াকড়ি থাকায় বাজারে ক্রেতা নেই, ফলে গরু প্রতি 10 থেকে 15,000 টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। খুব ভয়ের কারণ, তাও এখন দরকার কিনা লাগবে, চলাফেরা করে খাওয়া লাগবে। গরু বাজার কম, মানে খুবই কম। গরু প্রতি 10,000, বড় গরু 15,000 কম। এমন পরিস্থিতিতে ন্যায্য দামে পশু বিক্রি হবে কিনা এ নিয়ে চিন্তিত খামার মালিক ও ব্যবসায়ীরা। কেউ কেউ বেছে নিয়েছেন অনলাইনে পশু বেচাকেনার পদ্ধতি। অনলাইনে ছবি দেখাচ্ছি তাদেরকে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তাদেরকে ছবি দেখাচ্ছি। তো এভাবে আমি চট্টগ্রামে অলরেডি 2টো গরু বিক্রি করেছি। এই গরুগুলো আমরা বিক্রি করতে পারি এবং সেই মাধ্যমগুলো আমরা পাই, তাহলে আমরা গরু চাষি হিসেবেও সফল হব, ব্যবসায়ী হিসেবেও সফল হবে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, অনলাইনে পশু বেচাকেনা হলে করোনা সংক্রমণের ঝুঁকি কমবে, খামার মালিকরাও ন্যায্য মূল্য পাবেন। প্রাইভেটে অনলাইনে খুলে বিক্রির জন্য তারা বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। তো অন্যান্য যেসব খামারি আছে লার্জ অ্যামাউন্টে যারা গরু হৃষ্টপুষ্টকরণ করতেছে কোরবানি উপলক্ষে, তারাও করবে, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। জেলায় কোরবানির পশুর চাহিদা 2,70,000, পশু আছে 3.5 লাখের মতো। রত্না জামান, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। বিশ্বে আরও 2,38,000 করোনা আক্রান্ত, মাস্ক পরিধানের নির্দেশ দিচ্ছেন না ট্রাম্প। এরই সাথে শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এপ্রিল থেকে সংক্রমণের চতুর্থ পর্বেই বাংলাদেশ, শনাক্তের চেয়ে সুস্থ বেশি, কমেছে পরীক্ষা। মুরগি থেকে করোনা ছড়ায় না বলছেন বিশেষজ্ঞরা, গুজবে কান না দেওয়ার পরামর্শ। প্রকাশনা শিল্পে করোনার ধাক্কা, নেই ছাপাখানার খটখট আওয়াজ, নতুন বই প্রকাশ বন্ধ। মধ্যাঞ্চলে বাড়ছে বন্যা, কমছে উত্তরে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, আর ভিজিট করুন ekuseraactv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইন। পরবর্তীতে সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।